সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমরা যারা বিবিএ বা বিবিএস ফার্স্ট ইয়ার আছো, তোমাদের জন্যই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং যে সাবজেক্ট আছে সেখান থেকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের ফিনান্সিয়াল স্টেটমেন্টের সি পার্টের অঙ্কগুলো কোন ধরনের হয়, অর্থাৎ একটু তুলনামূলক বড় অঙ্কগুলো কোন ধরনের হয় সেটা দেখানোর জন্য আরেকটা সাজেশন রেডি করলাম। তো ইতিমধ্যে এই অধ্যায় থেকে আমি বেশ কিছু সাজেশন দিচ্ছি এবং এই সাবজেক্টের অর্থাৎ প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেই লিঙ্কগুলো দিয়ে দিব, ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর। তোমরা একটু দেখে নেবা যে লিঙ্কটা প্রবেশ করে, লিঙ্কের ভিতরে ঢুকলে সেই চ্যাপ্টারগুলো দেখতে পারবে এবং কীভাবে সলভ করছে সেটাও দেখতে পারবা। তো আজকে সাজেশনটা সলভ করার আগে আমি তোমাদেরকে প্রশ্নটা একটু বুঝাই দিব, তারপরে এই ধরনের প্রশ্নগুলোর কীভাবে অ্যান্সার করতে হয়, কীভাবে খুব দ্রুত সলভ করতে হয় সেটা দেখাবো। খেয়াল করো। দ্য ফলোইং ট্রায়াল ব্যালেন্স টু গ্রিন কোম্পানি ট্রেডিং হাউস অ্যাজ এট 31 ডিসেম্বর 2019। তো 2019 সালের গ্রিন হাউস কোম্পানির একটি ট্রায়াল ব্যালেন্স দেওয়া হলো। ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকে কিছু তথ্য দেওয়া আছে, ক্রেডিট দিকে কিছু তথ্য দেওয়া আছে। অর্থাৎ ডেবিট দিকে আমরা জানি সকল প্রকার সম্পদ, খরচ, উত্তোলন সেগুলো ডেবিট দিকে বসে, আর ক্রেডিট দিকে বসে সকল প্রকার আয়, দায়, মূলধন বা মালিকানা সত্ত্ব এবং কোনো খরচ হ্রাস পাইলে সেটা, আর ডেবিট দিকে আয় হ্রাস পাইলে সেটাও বসে। তাহলে আমরা ডেবিট দিকে খুঁজবো কোনগুলো? সম্পদ, খরচ, উত্তোলন এবং আয় হ্রাস পাইলে সেগুলো ডেবিট দিকে খুঁজবো, আর ক্রেডিট দিকে খুঁজবো কোনগুলো? সকল প্রকার আয়, দায়, মূলধন এবং খরচ হ্রাস পাইলে সেটা ক্রেডিট দিকে খুঁজবো। তার মানে রেয়ামিল সম্পর্কে মোটামুটি একটা আমাদের ধারণা হয়ে গেছে। আমরা জানি ফিনান্সিয়াল স্টেটমেন্টের অঙ্কগুলোতে রেয়ামিলের সাথে কিছু সমন্বয় দেওয়া থাকে। তো সে সমন্বয়গুলো একটু পরিচয় করাই দিব এবং সমন্বয়ের সাথে কোন কোন দফা কাজ আছে আমি সেগুলো একটু দাগ দিয়ে দিব তোমাদের অঙ্ক করতে সুবিধা হয় মতো। At the end 31st December the following information is available। 31 ডিসেম্বরে বছর শেষে আরও কিছু তথ্য দেওয়া হলো। 1 নম্বর সমন্বয় বলছে টাকা 1000 of the wages রিলিজ টু দ্য নেক্সট অ্যাকাউন্টিং পিরিয়ড। 1000 টাকা পরবর্তী বছরের জন্য। তাইলে আমরা ওয়েজেসের সাথে বলছে, আমরা ওয়েজেস যেখানে আছে সেখানে আমি 1 লিখে দিছি, তার মানে 1 নম্বর সমন্বয়ে ওয়েজেসের সাথে কাজ আছে। 2 নম্বর সমন্বয় বলছে টাকা 2000 ইজ ওন্ড ফর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস রিলেটিং 2019। অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস যেটা আছে তার ভিতরে 2000 টাকা মালিকের দেন পাওনা আছে, ওন্ড মালিকের আছে। তাইলে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসের সাথে 2 নম্বর সমন্বয়ের কাজ আছে, দাগ দিয়ে নিলাম। 3 নম্বর সমন্বয় বলছে ইকুইপমেন্ট ইজ টু বি ডেপ্রিসিয়েটেড বাই 4000। তার মানে ইকুইপমেন্টের সাথে আমার কাজ আছে কত নম্বরে? 3 নম্বর সমন্বয়ের। তাহলে আমি এখানে 3 লিখে দিলাম। 4 নম্বর সমন্বয় বলছে ক্লোজিং স্টক ইজ এস্টিমেটেড টু হ্যাভ কস্ট টাকা 8000। অর্থাৎ সমাপনী মজুদের মূল্য ধার্য হয়েছে, ক্রয় মূল্য কত? 8000 টাকা। সেটা আমরা কস্ট অফ গুডস সোল্ড বের করার সময় লিখবো এবং আরেকবার কোথায় লিখবো? কারেন্ট অ্যাসেটসে, অর্থাৎ আমরা যখন ক্লাসিফাইড ব্যালেন্স শিট করবো সেই কারেন্ট অ্যাসেটসে লিখবো। 1 নাম্বার রেজ দ্য অ্যালাউন্স ফর ব্যাড ডেবটস টু 2% অফ নেট ক্রেডিট সেলস। অর্থাৎ ধারে বিক্রয়ের উপর আমরা একটা ধারে বিক্রয় বের করবো বা নেট ক্রেডিট সেলস বের করবো, নেট সেলস যেটা সেটার উপরে 2% আমরা অ্যালাউন্স ফর ব্যাড ডেট ধরবো, অর্থাৎ অনাদায়ী দেনা সঞ্চিতি ধরবো। 6 নম্বর সমন্বয় বলছে দ্য অনার উইথড্র গুডস কস্টিং টাকা 5000 ফর পার্সোনাল ইউজ বাট ইনক্লুডেড ইন সেলস। মালিক কর্তৃক উত্তোলন, মালিক কর্তৃক পণ্য উত্তোলন 5000 টাকা, যেটা ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করছে, বাট ইনক্লুডেড ইন দ্য সেলস, যেটা সেলসের সাথে অন্তর্ভুক্ত আছে। তার মানে সেলসের সাথে কাজ করতে হবে। আমরা 1 নাম্বার সমন্বয় 6 নম্বর সমন্বয়টা একবার সেলসের সাথে কাজ করতে হবে আর একবার পার্সেসের সাথে কাজ করতে হবে, ঠিক আছে? যেহেতু সেলসের সাথে কাজ করতে হবে, সেলস থেকে বিয়োগ করতে হবে, তার আবার সেলস সাথে যেহেতু কাজ আছে অ্যাকাউন্টস রিসিভেবলের সাথে অর্থাৎ দেনাদারের সাথেও কাজ আছে, কারণ রুলসে লেখা আছে যদি বিক্রয় কমে তখন দেনাদারও কমে যায়। আবার যেহেতু পণ্য উত্তোলন আমাদের ড্রয়িং যদি থাকে প্রশ্নের ভিতরে, আমরা একটু খেয়াল করি কোনো ড্রয়িং আছে নাকি বা উইথড্র আছে নাকি। সেলস রিটার্ন, ক্যারিজ ইন স্টক, ওয়েজেস, অ্যাডমিনিস্ট্রেটিভ, সেলিং, ড্রয়িং আছে। দেখো এই যে গ্রিন ড্রয়িং যেটা আছে এটার সাথেও কিন্তু এই পার্সোনাল যেটা উইথড্র করছে ব্যক্তিগত প্রয়োজনে সেটার কাজ করতে হবে। তাহলে আমরা সমন্বয়গুলো মোটামুটি আলোচনা করলাম, রেয়ামিলটার ধারণা নিলাম এবং রেয়ামিলের সাথে সমন্বয়ের কী কী কাজ আছে সেগুলো একটু আইডিয়া নিয়ে নিলাম। এখন আমরা মূল অঙ্কে প্রবেশ করব। রিকোয়ারমেন্ট করণীতে বলছে প্রিপেয়ার, প্রস্তুত করো এ মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, একটি বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী, অ্যান্ড এ ব্যালেন্স শিট, এবং একটি ব্যালেন্স শিট প্রস্তুত করতে বলছে। তো এই অঙ্কটাকে আমি 2টা ভাগে ভাগ করব। প্রথমে মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট বললে আমরা কীভাবে করি, ইতিমধ্যে বেশ কিছু মাল্টি স্টেপের ইনকাম স্টেটমেন্টে দিছি, তবে এতগুলো সমন্বয় নিয়ে আমরা এখনও দিই নাই।
আজকে ফার্স্ট, সেজন্য মনোযোগ দিয়ে খেয়াল করো, কারণ অঙ্ক যদি কঠিন হয় একটু মনোযোগ দিয়ে করলে কিন্তু অঙ্কটা সহজে বুঝতে পারবা। তো আমরা মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্টের জন্য প্রথমে আমরা একটা ঘর রেডি করব। প্রথমে কোম্পানির নাম লিখি, গ্রিন কোম্পানি, ইনকাম স্টেটমেন্ট, for the year ended 31st December 2019। তাহলে আমরা আমাদের যে মূল কাজ সে কাজটা আমরা করে ফেললাম। ইনকাম স্টেটমেন্টের একটা ঘর রেডি করলাম, পার্টিকুলার 3টা টাকার ঘর দিব, টাকা টাকা টাকা। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, একদম ইজিলি বুঝে যাবে। ইনকাম স্টেটমেন্টে এই মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট অর্থাৎ বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীতে বিভিন্ন ধাপে নেট ইনকামটা বের করতে হয়। তো আমরা এটা সবাই জানি যে ইনকাম স্টেটমেন্টের মূল উদ্দেশ্য হলো নেট প্রফিট বা নেট লস বের করা, অর্থাৎ নিট লাভ বা নিট ক্ষতি বের করা। মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্টে সবার আগে নেট সেলসটা বের করতে হয়। কী বের করতে হয়? নেট সেলস। নেট সেলসের সূত্র হলো সেলস থেকে সেলস রিটার্ন বাদ দিব, সেলস ডিসকাউন্ট বাদ দিব, আনরেকর্ডেড সেলস থাকলে সেটা প্লাস করব। তো আমরা অঙ্কের ভিতরে গিয়ে দেখি যে আমাদের নেট সেলস বের করার জন্য প্রথমে সেলস দরকার। সেলস যেহেতু আয়, সেহেতু এটা আয় ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট দিকে খুঁজবো আমরা। ট্রেড ব্যালেন্সের কোন দিকে খুঁজবো? ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে একদম সেলস 1,80,000 টাকা আছে, আমরা সেটা লিখলাম 1,80,000 টাকা। সেলস থেকে বুঝছিলাম সেলস রিটার্নটা বাদ দিতে হয়। খেয়াল করো, সেলস ক্রেডিট দিকে আছে, বাট সেলস রিটার্নটা মিলে ডেবিট দিকে থাকে। তাহলে আমরা যদি দেখি সেলস রিটার্ন একদম প্রথমে আছে 5,000 টাকা, লেস সেলস রিটার্ন, সেলস রিটার্নের পরিমাণ আছে কত? 5,000। তাহলে আমরা 1,80,000 থেকে আমরা 5,000 যদি মাইনাস করি আমাদের টাকা হবে 1,75,000। এখন খেয়াল করি আমরা আমাদের সেলস রিটার্ন বাদ দেওয়ার পরে আমাদের প্রশ্নের ভিতরে কোথাও সেলস ডিসকাউন্ট নাই, তাহলে বাদ দিতাম। আবার সমন্বয়ের ভিতরে দেখলাম অলিখিত বিক্রয় বা আনরেকর্ডেড সেলস নামে নাই, থাকলে যোগ করতাম। কিন্তু সেলসের পাশে যে 6 নাম্বার লিখে আছে, যেটা আমি প্রশ্নে অ্যাডজাস্টমেন্টগুলো পড়ার পরে দাগ দিয়ে দিছিলাম, সেই 6 নাম্বার অ্যাডজাস্টমেন্টটার দিকে খেয়াল করো কী কাজ আছে এটার সাথে। দ্য অনার উইথড্র গুডস কস্টিং টাকা 5,000 ফর পার্সোনাল ইউজ বাট ইনক্লুডেড ইন দ্য সেলস। মালিক কর্তৃক পণ্য উত্তোলন যেটা বিক্রয়ের ভিতরে অন্তর্ভুক্ত আছে। ইনক্লুডেড ইন দ্য সেলস মানে বিক্রয়ের ভিতরে অন্তর্ভুক্ত আছে। খেয়াল করবা, কোনো দফা অন্য কোনো দফার ভিতরে যদি অন্তর্ভুক্ত আছে বলে সমন্বয়ে সেটাকে মাইনাস করে দিতে হয় সঠিক হিসাব দেখানোর জন্য। সেজন্য আমরা ভুলে যেটা ইনক্লুডেড ইন দ্য সেলস অর্থাৎ বিক্রয়ের ভিতরে আছে সেটা আমরা মাইনাস দিব, লেস গুডস উইথড্র, মানে পণ্য উত্তোলনটা আমরা মাইনাস করে দিচ্ছি। সেই গুডস উইথড্রটা কত? 6 নাম্বার সমন্বয়ে টাকা আছে 5,000 টাকা, দিলাম 5,000। মাইনাস করার পরে 1,75,000 থেকে আবার 5,000 গেলে 1,70,000। এই 1,70,000 টাকা যেটা, সেটাই হলো নেট সেলস। সেটা কি? নেট সেলস। তাহলে আমরা নেট সেলস পর্যন্ত বের করলাম 1,70,000 টাকা। তার মানে মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্টে প্রথমে নেট সেলস যেটা বের করতে হয় সেটা বের করলাম। এখন আমাদের কাজ হলো এই নেট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ডটা মাইনাস করে গ্রস প্রফিট বের করতে হবে। তাহলে আমরা কস্ট অফ গুডস সোল্ড বের করার আগে কস্ট অফ গুডস সোল্ডের একটা সূত্র আছে, আমি একটু আলোচনা করে দিচ্ছি, তারপর আমি অঙ্কের ভিতরে প্রবেশ করব। কস্ট অফ গুডস সোল্ডের বাংলা অর্থ হলো বিক্রিত পণ্যের ব্যয়, যেটা তোমরা এইচএসসিতে করছো। আর যারা নতুন সায়েন্স থেকে বিবিএতে আসছো তাদের জন্য আমি একটু আলোচনা করে দিচ্ছি, মন দিয়ে খেয়াল করো। কস্ট অফ গুডস সোল্ড বের করতে হলে প্রথমে ওপেনিং স্টক লাগে, তার সাথে অ্যাট নেট পারচেস প্লাস করতে হয়, তার সাথে ফ্রেড ইন থাকলে প্লাস করতে হয়, ডিরেক্ট এক্সপেন্সেস বা প্রত্যক্ষ খরচগুলো যোগ করতে হয়, এবং ক্লোজিং স্টক বা সমাপনী মজুরটা মাইনাস করে দিলে আমরা পাবো কস্ট অফ গুডস সোল্ড। সেই কস্ট অফ গুডস সোল্ডটা আমরা মাইনাস করব নেট সেলস থেকে। তাহলে আমি নেট সেলসের নিচে লিখতেছি লেস কস্ট অফ গুডস সোল্ড। আমি হেডিং করে এটা নিচে আন্ডারলাইন করে দিলাম। এই কস্ট অফ গুডস সোল্ডটা বের করব। প্রথমে বলছি ওপেনিং ইনভেন্টরি লাগবে, ওপেনিং ইনভেন্টরি বা ওপেনিং স্টক যেটাকে বলে। ওপেনিং স্টক প্রারম্ভিক মজুত পণ্য, দেখো মিলে ডেবিট দিকে আছে, সেটা স্টক 1 জানুয়ারি যেটা প্রারম্ভিক 10,000 টাকা। এটা সরাসরি আমরা সেকেন্ড ঘরে লিখে দিব
তার সাথে আমাদের নেট পারচেসটাকে প্লাস করতে হয়, অ্যাট নেট পারচেস। এই নেট পারচেস বের করার জন্য আমাদের যেটা কাজ করতে হবে, প্রথমে পারচেসটা আগে লাগবে। নেট পারচেসের জন্য প্রথমে কি লাগবে? পারচেস। তাহলে আমরা পারচেসটা রেয়ামিল, পারচেস যেহেতু খরচ, রেয়ামিলের ডেবিট দিকে আমরা পারচেসটা খুঁজবো। খেয়াল করো, এই যে পারচেস লিখে আছে 95,000, ব্র্যাকেট আবার 6 নাম্বার সমন্বয় আমি লিখে দিয়েছিলাম, তার মানে এই 6 নাম্বার সমন্বয়ের সাথে 5 নাম্বারেরও কাজ আছে। তো আমরা পারচেসটা লিখবো ডেবিট দিক থেকে, খরচ যেহেতু 95,000 বা 95,000 টাকা। প্রথম ঘরে লেখার কারণ তার সাথে যেহেতু সমন্বয় আছে, সেজন্য প্রথম ঘরে লিখছি। আচ্ছা, পারচেস থেকে ফার্স্ট রিটার্ন যেটা, সেটা আগে মাইনাস করবো। খেয়াল করো, পারচেস যদি ডেবিট হয় রেয়ামিলের, পারচেস রিটার্নটা কিন্তু ক্রেডিট দিকে হয়, ক্রয় ফেরতটা। তাহলে আমরা পারচেস রিটার্নটা ক্রেডিট দিকে খুঁজবো। পারচেস রিটার্ন 2500 লেস রিটার্ন। এটা মূলত আমরা কি কাজ করতেছি? নেট পারচেস বের করতেছি। রিটার্ন বাদ দিব 2500। তাহলে 95,000 থেকে 2500 বাদ দিলে, আমরা যদি ক্যালকুলেটারে করি যেন একটু নির্ভুল হয়, 95,000 মাইনাস 2500, তাহলে আমার হয় 92,500। 92,500। এখন আমরা দেখবো যে পারচেস ডিসকাউন্ট আছে নাকি। প্রশ্নের ভিতরে দেখলাম আমাদের পারচেস ডিসকাউন্ট নাই, পারচেস রিটার্ন আছে শুধু। তাহলে এরপরে 6 নাম্বার সমন্বয়ের কাজটা আমরা একটু দেখি। 6 নাম্বার সমন্বয় কী বলছে? দ্য অনার উইথড্র গুডস কস্টিং টাকা 5,000 পার্সোনাল ইউজ। এতটুকু পর্যন্ত যদি আমরা দেখি, মালিক কর্তৃক পণ্য উত্তোলন। মালিক কর্তৃক পণ্য উত্তোলন করলে আমি যদি স্বাভাবিকভাবে বাংলায় জাবেদা বলি, সেটা হবে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় ক্রেডিট। তার মানে এটা ক্রয় থেকে বা পারচেস থেকে মাইনাস করতে হয়। পার্সোনাল ইউজের জন্য কোনো গুডস যদি কস্টিং উত্তোলন করে ক্রয় মূল্য, সেটা ক্রয় থেকে মাইনাস করতে হয়। সেই ক্রয় থেকে মাইনাস করার জন্যই আমরা এই পারচেসের যেটা আছে সেখান থেকে আমরা মাইনাস করব গুডস উইথড্র। গুডস উইথড্র, গুডস উইথড্রোর পরিমাণ কত? 5,000। তার মানে এখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের এই সমন্বয়টা, 6 নাম্বার সমন্বয়টা কিন্তু 4 বার কাজ হবে। কয়বার কাজ হবে? 4 বার। প্রথমে আমাদের সেলস থেকে একবার বিক্রয় করছি, আরেকবার ব্যালেন্স শিট করার সময় অ্যাকাউন্টস রিসিভেবল থেকে বিয়োগ করতে হবে 2 বার। পারচেস থেকে বিয়োগ করছি, আবার উইথড্র যেটা আছে উত্তোলন, সেই উত্তোলন আমরা অনার সিকিউরিটি করার সময় উত্তোলন যেটা আছে সেটার সাথেও এটা প্লাস করতে হবে। শুধু 4 বার কাজ করতে হবে, ইম্পর্টেন্ট সমন্বয়। তো 92,500 মাইনাস 5,000 হবে কত? 87,500 টাকা। 87,087,500। এটার সাথে আমরা প্রত্যক্ষ খরচগুলো যোগ করব, অর্থাৎ ডিরেক্ট এক্সপেন্সেস যেগুলো আছে, যেমন কি ক্রয় পরিবহন, যেটাকে ফ্রেড ইন বলি, হ্যাঁ, প্রত্যক্ষ ওয়েজেস, ডিউটি বা শুল্ক, ইম্পোর্ট ডিউটি, গ্যাস, ওয়াটার, এই সমস্ত খরচগুলোকে প্রত্যক্ষ খরচ বলে, কারখানার খরচ বলে। সেগুলো প্লাস করতে হয়। সেগুলোর মধ্যে আমরা যদি খুঁজি, ক্যারেজ ইন যেটা আছে, দেখো রেয়ামিলের ডেবিট দিকে ক্রয় পরিবহন, এটাও প্লাস করব, অ্যাড ক্যারেজ ইন। ক্যারেজ ইন মানে ক্রয় পরিবহন 4,000 লিখে দিলাম। তারপরে আছে ওয়েজেস, এটাও প্রত্যক্ষ খরচ, মজুরি, এট ওয়েজেস। ওয়েজেস 20,000 টাকা আমরা প্রথম ঘরে লিখব। কেন প্রথম ঘরে লিখব? কারণ এটার সাথে দেখো সমন্বয় আছে, 1 নাম্বার সমন্বয়। আমি ওয়েজেসের পাশে 1 দিয়ে রাখছিলাম। এখন দেখি 1 নাম্বার সমন্বয় কী আছে। টাকা 1,000 অফ দ্য ওয়েজেস রিলেজ টু দ্য নেক্সট অ্যাকাউন্টিং পিরিয়ড, অর্থাৎ 1,000 টাকা ওয়েজেসের ভিতরে আছে যেটা পরবর্তী বছর আদায় হবে। তাহলে আমরা এটা অ্যাডভান্স, ওয়েজেস থেকে ওয়েজেসের সাথে এটা অ্যাডভান্স আছে, তাহলে লেস। আমরা জানি কোনো খরচের সাথে যদি অগ্রিম থাকে, কোনো খরচের সাথে অ্যাডভান্স বা অগ্রিম থাকে, সেটা মাইনাস করতে হয়। তাহলে ওয়েজেসের সাথে আমরা অ্যাডভান্সটা মাইনাস করে দেখাবো। অ্যাডভান্স 1,000 টাকা। তাহলে 20,000 থেকে 1,000 গেলে কত? 19,000। ঠিক আছে। এরপরে আমরা প্রশ্নের দিকে তাকাইলে দেখি আর কোনো প্রত্যক্ষ খরচ নাই বা ডিরেক্ট এক্সপেন্সেস আর কিছু নাই। কারখানার খরচ আছে শুধু 2টা, একটা ক্যারেজিং ক্রয় পরিবহন, আর একটা কি ওয়েজেস। তো আমাদের সব কিছু লেখা শেষ। এখন আমরা যে কাজটা করব সেটা হলো, আমরা ওপেনিং স্টক থেকে প্লাস 10,000 প্লাস 4,000 প্লাস 19,000 প্লাস করার পরে আসছে আমাদের 1,20,500 টাকা। এই 1,20,500 থেকে 1,20,500, এখান থেকে আমরা ক্লোজিং স্টক যেটা আছে, অর্থাৎ 4 নাম্বার সমন্বয় ক্লোজিং স্টক ইজ এস্টিমেটেড টু হ্যাভ 8,000 টাকা, এটা মাইনাস করে দেবো।
লেস ক্লোজিং স্টক কত 8,000। তাহলে আমরা 1,20,500 থেকে যদি 8,000 মাইনাস করে দিই, 1,20,500 মাইনাস 8,000 আমাদের টাকা হবে 1,12,500 টাকা। এটাই কস্ট অফ গুডস সোল্ড। তাহলে আমরা কস্ট অফ গুডস সোল্ডটা পর্যন্ত বের করলাম, খেয়াল করো 1,12,500। কস্ট অফ গুডস সোল্ডের সূত্রটা আমি আবার একটু তোমাদের সুবিধার্থে বলে দিই। প্রথমে ওপেনিং স্টক প্রারম্ভিক মজুদ, তার সাথে নেট পারচেজ প্লাস তার সাথে কারখানা সংক্রান্ত বা ক্রয় সংক্রান্ত যত খরচ আছে তার মধ্যে ক্যারেজ ইন ক্রয় পরিবহন যোগ করছি, এবং ওয়েজেসের সাথে যেটা সমন্বয় আছে অগ্রিম সেটা মাইনাস করে দেখাইছি 19,000। আমরা প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় যোগ ক্রয় পরিবহন যোগ মজুরি যোগ করার পর 1,20,500। সে 1,20,500 থেকে আমরা যখন ক্লোজিং স্টক মাইনাস করে দিব 8,000, 1,12,500 যেটা, এটাই কি কস্ট অফ গুডস সোল্ড। এই নেট সেলস থেকে অর্থাৎ 1,70,000 থেকে আমরা যদি 1,12,500 মাইনাস করে দিই তাহলে আমাদের টাকা আসবে কত 57,500। এই 57,500টাই হলো আমাদের গ্রস প্রফিট বা মোট লাভ। এটাকে আমরা বলবো কি গ্রস প্রফিট অথবা কি মোট লাভ 57,500 টাকা। তাহলে আমরা গ্রস প্রফিট পর্যন্ত বের করলাম। এই গ্রস প্রফিট থেকে খেয়াল করো, এই গ্রস প্রফিট থেকে আমরা অপারেটিং এক্সপেন্সেসগুলো মাইনাস করে দেবো মোট লাভ থেকে, পরিচালন ব্যয় মাইনাস করে দিলে আমরা অপারেটিং প্রফিট পাবো। যদি নন অপারেটিং এক্সপেন্সেস থেকে মাইনাস করবো, রেভিনিউ থাকলে প্লাস করে দিব, তাইলে নেট ইনকাম বা নেট লস পেয়ে যাব। তাহলে আমরা গ্রস প্রফিট পর্যন্ত যেহেতু আমরা করছি, এখন অপারেটিং এক্সপেন্সেস পর্যন্ত করার জন্য আমি এগুলো একটু মুছে দিব। মুছতে তোমাদেরকে রিকোয়েস্ট করবো, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ক্লাসগুলো যদি এইভাবে পেতে চাও, অবশ্যই বেশি বেশি সবাই লাইক শেয়ার করো, যেন সবার কাছে যায় ক্লাসগুলো, বন্ধুবান্ধবদের লিঙ্ক দিয়ে থাকবা, আর সবাই যেন একটু উপকৃত হয়। বেশি লাইক যদি তোমাদের ক্লাস থেকে আসে তাহলে তোমাদের ক্লাসে বেশি দিব, আর যদি অন্য ক্লাসে বেশি লাইক আসে তাহলে অন্য ক্লাসটাই দিব। তো নিজেদের ক্লাসকে আরও শিওর করার জন্য সব বন্ধুবান্ধবকে দাও, লিঙ্কটা জানিয়ে দাও এবং সবাইকে লাইক শেয়ার করতে বলো, লাইক এবং শেয়ার কমেন্ট করে জানাইতে বলো। আচ্ছা, আমরা গ্রস প্রফিট পর্যন্ত বের করছি। আমি অঙ্কে করার সুবিধার্থে এই গ্রস প্রফিটটাকে, অর্থাৎ আমাদের যে গ্রস প্রফিটটা বের হয়েছে 57,500, সেটাকে উপরে নিয়ে যাব। গ্রস প্রফিট 57,000 কত 500, ঠিক আছে? মানে এই অংশটা আমি উপরে নিয়ে গেলাম। এই গ্রস প্রফিট থেকে লেস করব অপারেটিং এক্সপেন্সেস বা ব্যবসায়িক খরচগুলোকে আমরা মাইনাস করব। এই অপারেটিং এক্সপেন্সেসকে দুইটা ভাগে ভাগ করছে, একটা হলো সেলিং এক্সপেন্সেস, আরেকটা হলো বি নাম্বার দিয়ে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, অপারেটিং এক্সপেন্সেসকে কয়টা ভাগে ভাগ করছে? দুইটা ভাগে, একটা সেলিং, একটা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ। এখন খেয়াল করো, আমাদের সেলিং এক্সপেন্সেস প্রশ্নের ভিতরে এক্সপেন্সেস যেহেতু আমরা ডেবিট দিকে খুঁজবো, ডেবিট দিকে সেলিং এক্সপেন্সেস 10,000 টাকা আছে। এটার সাথে কোনো প্লাস মাইনাস নেই, কারণ এই সমন্বয়ের ভিতরে কোনো আউটস্ট্যান্ডিং বা ডিও নেই, বা কোনো অ্যাডভান্স বা প্রিপেডও নেই। সেজন্য আমরা সরাসরি সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেসটাকে আমরা সেকেন্ড ঘরে লিখে দিতে পারি, সোজাসুজি আসে 10,000 টাকা। এবার অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস যেটা আছে সেটার সাথে অনেক কাজ আছে। কী কাজ আছে দেখো, প্রথমে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, এডিএম এক্সপেন্সেস একটা আছে 25,000। তো আমরা সেটার সাথে 2 নাম্বার সমন্বয় আছে, সেজন্য আমরা এডিএম এক্সপেন্সেস, এটাকে একটু আমি কোলন দিয়ে করতেছি কারণ এটাতে একাধিক আইটেমস আছে। এডিএম এক্সপেন্সেস অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 25,000 যেটা আছে সেটা ফার্স্ট করে লিখলাম। লিখার পরে কি সমন্বয় আছে? 2 নাম্বার সমন্বয়ের দিকে তাকাও। টাকা 2,000 ইজ ওন্ড ফর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস রিলেটিং টু 2019, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসের ভিতরে মালিকের দেনা আছে 25,000 টাকা। তাহলে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের থেকে মাইনাস করে দেব লেস ওন রিলেটেড কত টাকা? 2,000 মাইনাস করার পরে 23,000 টাকা সেকেন্ড করে আসবে, অর্থাৎ 25,000 থেকে 2,000 মাইনাস করলে 23,000 টাকা। ওকে, এরপরে দেখি আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসের মধ্যে ইন্স্যুরেন্স, বিমাটাও আসবে। আমরা ইন্স্যুরেন্সটা লিখব আমার শেষের দিকে, ইন্স্যুরেন্সটাও আমরা লিখে দিব। ইন্স্যুরেন্স 3,000 টাকা। ইন্স্যুরেন্সের পরে আমরা যদি একটু দেখি
সমন্বয়ের মধ্যে 3 নাম্বার সমন্বয় বলছে ইকুইপমেন্ট ইজ টু বি ডেপ্রিসিয়েটেড বাই 4000, তাহলে আমরা ডেপ্রিসিয়েশনটাও লিখব এর আওতায় ডেফ অন ইকুইপমেন্ট। ডেফ অন ইকুইপমেন্ট কত টাকা? 4000। ওকে, ডেফ অন ইকুইপমেন্ট লিখার পরে আমরা যদি একটু সমন্বয়ের দিকে খেয়াল করি, 5 নাম্বার সমন্বয় রেজ দ্য অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট টু 2% অফ নেট ক্রেডিট সেলস, অর্থাৎ ব্যাড ডেপ্ট যেটা নিউ অ্যালাউন্স, ব্যাড ডেট অ্যালাউন্স, ব্যাড ডেট অ্যালাউন্স 2% ধরবো কিসের উপর? 2% অফ নেট ক্রেডিট সেলস, অর্থাৎ আমাদের নেট ক্রেডিট সেলস কিন্তু সবার উপরে যেটা নেট সেলস বের করছিলাম সেটা ছিল 1,70,000, সেই 1,70,000-এর উপরে আমরা 2% ধরবো। তাহলে আমরা 1,70,000-এর 2% যদি ধরি তাহলে হবে 3,400 টাকা। কত টাকা? 3,400। ঠিক আছে, এটা হলো নিউ অ্যালাউন্স। খেয়াল করো সমন্বয়ে যেটা থাকে, আমি এটা মুছে দিচ্ছি যেহেতু এটা উপরের দিকে নিয়ে গেছি। সমন্বয়ে যে অ্যালাউন্সটা থাকে, সমন্বয় থেকে আমরা যে অ্যালাউন্সটা বের করি সেটা নতুন সংস্কৃতি বা নিউ অ্যালাউন্স। এটার থেকে আমাদের প্রশ্নের ভিতরে যদি কোনো ওল্ড অ্যালাউন্স থাকে, অর্থাৎ প্রশ্নের দিকে খেয়াল করো, এই যে অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট 1500 টাকা ক্রেডিট দিকে আছে, এটা হলো পুরাতন সংস্কৃতি। তো নিয়ম হলো ইনকাম স্টেটমেন্টে কাজ করার সময় নতুন সংস্কৃতি থেকে পুরাতন সংস্কৃতিটা মাইনাস করে দেখাইতে হয়। তাহলে আমরা লেস ওল্ড অ্যালাউন্স কত টাকা? 1500 টাকা। আমরা যদি মাইনাস করি 3,400 থেকে 1500 মাইনাস করলে হবে কত? 1,900। ঠিক আছে, এখন আমরা অপারেটিং এক্সপেন্সেসগুলো যদি যোগ করি সবগুলা, আমাদের সেলিং এক্সপেন্সেস যেটা আছে সেটা সরাসরি আমরা লাস্ট করে দিতে পারি 10,000 টাকাটা। তারপর অপারেটিং এক্সপেন্সেসগুলো যোগ করি 23,000, 3,000, 4,000, 1,900। এই চারোটা যোগ করার পরে, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসগুলো যোগ করার পরে আমাদের টাকা আসে 31,900 টাকা। তাহলে আমাদের সেলিং এক্সপেন্সেস 10,000 মাইনাস করতে হবে, অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 31,900 মাইনাস করতে হবে গ্রস প্রফিট থেকে। তাহলে আমরা পেয়ে যাব আমাদের অপারেটিং প্রফিট বা নেট প্রফিট। তো আমরা যদি 57,500 থেকে 57,500 মাইনাস 10,000 মাইনাস 31,900 মাইনাস করি, তাহলে আমাদের টাকা আসে 15,600। এই 15,600 এটা মূলত নেট অপারেটিং প্রফিট। অপারেটিং প্রফিটের সাথে আমরা যদি নন অপারেটিং এক্সপেন্সেস থাকে মাইনাস করে দিব, আর নন অপারেটিং রেভিনিউ থাকলে প্লাস করে দিব। যেহেতু নন অপারেটিং এক্সপেন্সেসও নাই, নন অপারেটিং রেভিনিউ নাই, সুতরাং এগুলো প্লাস মাইনাস জিরো, এটার সাথে 0 প্লাস 0 মাইনাসে করতে হবে। 0 প্লাস 0 মাইনাস করলে এই 15,600 আসবে। এটাই হবে আমাদের অপারেটিং প্রফিট, আবার এটাও নেট প্রফিট। সেজন্য আমরা এটার নাম দিব অপারেটিং প্রফিট অবলিক নেট প্রফিট, অর্থাৎ যেটা অপারেটিং প্রফিট সেটা হয়েছিল কি নেট প্রফিট 15,600। তো এটার সাথে অপারেটিং এক্সপেন্সেস থাকলে আমরা কাজ করতাম, মাইনাস করে দিতাম, অপারেটিং রেভিনিউ থাকলে প্লাস করতাম। যেহেতু নাই, অপারেটিং প্রফিটটা আমাদের নেট প্রফিট হয়ে গেল। তো মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্টের সি পার্টে এই ধরনের অঙ্কগুলোই থাকে, অনেকগুলো সমন্বয় নিয়ে আজকে আলোচনা করাই দিলাম। এই অঙ্কের প্রথম অংশটা প্রিপেয়ার এ মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট, এই অঙ্কের দ্বিতীয় অংশ আমি পরবর্তী পার্টে দেখাবো ব্যালেন্স শিট কীভাবে প্রস্তুত করবো। এতগুলো সমন্বয় থাকলে একসাথে সেটা চোখ রাখো ততক্ষণ আমার চ্যানেলে, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবা, আর অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ সবাইকে। শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।